সন্ত্রাসের আঁতুড়ঘর যদি বলা যায়, পশ্চিমবঙ্গ কিন্তু সেই আঁতুড়ঘর। আমাদের নিরাপত্তা, ভারতের নিরাপত্তা ক্ষুণ্ণর একটা বিশাল বড় জায়গা দিয়ে আমাদের 25% দেওয়ার সময় টাকা নেই, টাকা দিতে পারছেন না রাজ্য সরকার, কিন্তু দেখবেন পূজার অনুদানের সময় অনেক টাকা বেরিয়ে যাবে। পারমিতা দি, আপনাকে মাধ্যমে স্বাগতম। আপনাদের দর্শকদের আমি সবাইকে জানাই, দ্বীপ প্রহরীকে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাই, আর দর্শককে সবাইকে শুভেচ্ছা বার্তা প্রণাম করে। দিদি, আমরা দেখলাম একবারে এই যে ব্লগিং এর আড়ালে একবারে পাকচর বিক্রি করতেন জ্যোতি মালহোত্রা নামে একজন ইউটিউবার, তাকে একবারে হরিয়ানার পুলিশ গ্রেফতার করেছে। কিভাবে দেখছেন বিষয়টি? এটা খুব সেন্সিটিভ বিষয়, কারণ দেখুন, এই ইউটিউব ব্লগার যারা হয়, তারা বিভিন্ন, তাদের স্বাধীনতা থাকে, যে কোনো জিনিস নিয়ে তারা ব্লগ করে এবং এটা একটা উপার্জনের একটা মাধ্যম তাদের কাছে। সেক্ষেত্রে আমজনতার মধ্যে মিশে যাওয়াটা তাদের কাছে একটা খুব সহজ পদ্ধতি হয়ে যায়। এবং আমাদের এর আগেও দেখেছি বিভিন্ন ব্লগার বিভিন্নভাবে তারা নিজে মানে উপার্জনের ভিত্তিটা অবলম্বন করে এগিয়ে যায়, অনেকেই তাদেরকে বাধা দেয় না। কিন্তু এমন কিছু, এই জ্যোতি মালহোত্রার ক্ষেত্র বাদ দিয়ে যদি যাই, এমন এই ইউটিউবার ব্লগাররা এমন কিছু যেমন সাবজুডিস ম্যাটার নিয়ে তারা অনেক কিছুতে ব্লগ করে, যেগুলো উচিত নয়। এক্ষেত্রে এমন একটা সময় এসেছে না, এই ইউটিউবার ব্লগারদের ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন দেওয়া উচিত। কারণ এখানে তো আছে আমাদের দেশের নিরাপত্তার বিষয়, যেটা আমরা জানতেই পারতাম না। এই ইউটিউবার ব্লগার যিনি জ্যোতি মালহোত্রার পিছনে যে এই যে গুপ্তচরের যে কাজ করেছে, এটা তো আমাদের কাছে ভাবনার অতীত। কারণ স্বাগতম ব্লগে আপনাকে দুপুরবেলায় স্বাগত জানাচ্ছি এই বলে তারা এক একটা জায়গাতে, কখনো ট্রেনে, কখনো বাসে, কখনো বা রেস্তোরাঁতে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তাদের বিভিন্নভাবে নিজেদেরকে তুলে ধরেছে এবং তারা তাদের সাবস্ক্রাইবার বাড়িয়েছে এবং বিভিন্ন কিছু নিয়ে মানুষের আজকাল ডিজিটাল দুনিয়াতে মানুষ ঘর থেকেই দুনিয়াটাকে হাতের মুঠোয় পাচ্ছে। এবং সেক্ষেত্রে সেই সময় ইউটিউব যারা করেন তাদের কাছে একটা মাধ্যমের বিষয় হয়ে গেছে। আজকে দেশের নিরাপত্তার বিষয় এসে দাঁড়িয়েছে। এই যে ইউটিউব ব্লগার আমাদের জ্যোতি মালহোত্রার আড়ালে যে দেশের তথ্য পাচার, এটা কিন্তু একটা বিষয় বিশাল। আমরা জানি যে কোথাও যেন এই ব্যক্তি জ্যোতি মালহোত্রাকে হরিয়ানায় যে আমাদেরকে তাকে আটক করেছে, গ্রেপ্তার হয়েছে, এখানে সবার আগে কিন্তু দেশের নিরাপত্তার যে তথ্যগুলো তিনি কিন্তু পাচার করছিলেন পাকচরদের কাছে। এটা কিন্তু তদন্তকারীরা যারা দেখছেন, ধরেছেন এবং তাকে ইন্টারোগেশন চলছে। যদি আমরা তার ব্লগকে দেখতে চাই বা তারা কেউ যারা তার ব্লগগুলোকে দেখেছে, তারা সেখানে কোনোভাবে যদি দেখতে চায় যে কোথায় কোথায় ব্লগ করেছে, সেখানটা যদি আমরা দেখতে পাই যে এইখানে তারা ব্লগ করেছে বিভিন্ন মেগা সিটির, আমাদের বিভিন্ন একদম শিল্পাঞ্চল, কোনো জায়গায় শহর। দিদি, আমরা দেখতে পাচ্ছি জ্যোতি মালহোত্রা, যার ব্লগে আমরা দেখা যাচ্ছে যে তিনি প্রায় চারটি ব্লগ করেছেন এই পশ্চিমবঙ্গকে নিয়ে। এই 3 মাস আগে কিন্তু তিনি লাস্ট একটি ব্লগ করেছেন পশ্চিমবঙ্গতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন, হাওড়া ব্রিজ, সেখানে তিনি এবার বালি ব্রিজ গেছেন, ব্যারাকপুর, এইসব এলাকায় তিনি গেছেন। এবং কিভাবে স্থলপথে কিভাবে যাওয়া যায়, নৌকাতে কি করে যায়, জলপথে কিভাবে, এই ডিটেলসে তিনি তথ্য তুলে ধরেছেন তার ব্লগে। কতটা আতঙ্কের বাংলার জন্য বাংলা। দেখুন, বাংলা তো আমাদের ক্ষেত্রে একটা, বাংলার কাছে আঁতুড়ঘর, সন্ত্রাসের আঁতুড়ঘর যদি বলা যায়, পশ্চিমবঙ্গ কিন্তু সেই আঁতুড়ঘর। যার জন্য আমি যদি প্রসঙ্গ ব্যতীত নিয়ে গিয়ে বলি, বাংলাদেশ যে বলেছিল 10 মিনিটে কলকাতা দখল করব, এটা একটা পূর্ব পরিকল্পিত, কোনো ছকনা ছাড়া একটা আলটপকা মন্তব্য করা যায় না। কারণ একটা জঙ্গির যারা এই গতিবিধি, তারা কিন্তু তাদের বিভিন্ন চর দিয়েই এই বাংলার উপরে, ভারতবর্ষের উপরে বিভিন্ন তথ্য তাদের কাছে কিন্তু হাতে পুরো ব্লুপ্রিন্টটা চলে আসে। এবং আমাদের যে সেনারা দেশের মায়ের জন্য, দেশ মৃত্তিকার জন্য, আমাদের প্রত্যেকটা বলিদানের রক্ত তাদের যে দিয়েছে, এখানে কিন্তু আমাদের ভারত মাকে তারা নিজেদেরকে সমর্পণ করে দিয়েছে। সেখানে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ভয়ঙ্কর বার্তা। কারণ আমরা দেখেছি এই জ্যোতি মালহোত্রা যে প্রত্যেকটা ব্লগ, আমি রিসেন্ট দেখলাম তিনি কাশ্মীরের, যেখানে কেউ পৌঁছাতে পারে না, সেই জায়গাতেও কিন্তু তার গতিবিধি। এবং সেখান থেকেই কিন্তু তদন্তকারী অফিসাররা
জায়গাটা প্রথম তাদের কাছে ওপেন হয় যে এইখানে কি করে তিনি পৌঁছালেন, এখান থেকে কি করে তিনি তার ব্লগটা তৈরি করছেন। দেখুন এই ব্লগ যদি বা আমরা রিলসের ক্ষেত্রে যাই, আমরা দেখেছি কেদারনাথেও বারণ হয়ে গেছে, কারণ ধর্মস্থান কিছু জায়গাগুলো আছে যেখানে একটা আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক যা মার্গ, যে জায়গাটায় মানুষের রিলসের জায়গায় উঠছে। অনেক জায়গায় দেখেছি আমাদের ফটো ক্যামেরা সব জমা করে দিয়ে যেতে হয়, শুধু ফটো তোলার জন্য, কারণ নিরাপত্তার জন্য কিন্তু করতে হয়। এই নিরাপত্তার জন্যই কিন্তু এই ক্যামেরা থেকে জমা করতে হয়, এবং সেই জায়গা থেকেই যদি আমরা এই গোপন তথ্য একটা মানুষ যদি বিদেশের মাটিতে বসে খুঁটিনাটি লোকাল ডিটেলসটা তুলে ধরে, ধরুন আমি ধরলাম আমাদের ন্যায় বিচারের মন্দির আদালতের মধ্যে যদি কেউ এখানে এসে করে, কেউ ভেতরে ঢুকে বলে, ব্লগিং করে, এখানে এই হয় ওখানে হয়, তাহলে কি এখানটাতে সাবজুডিস ম্যাটার, আমরা এখানে জানি যে বিচার হয়, এখানে ব্লগ তৈরি করা মানে কিন্তু আমজনতার কাছে একটা ক্লিয়ার পিকচারটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে এইভাবে হয়, এখানে তথ্য নষ্ট করা কিভাবে যেতে পারে, এভাবে কিভাবে তারা যারা এই ক্রিমিনাল মাইন্ডেড তাদের কাছে কিন্তু এই কাজটা করা অনেক কিছু সহজ হয়ে যাবে। কিভাবে বেরোবো, কিভাবে থাকবে, কিভাবে নিরাপত্তা রক্ষীরা, দেখুন এখানে আমাদের নিরাপত্তা রক্ষীরা আসবে, আপনাদের আইডেন্টি কার্ড জমা দিতে হবে। তার মানে যখন কোনো জঙ্গি হানা হবে বা কোনো কিছু অনুপ্রবেশ করবে, তাহলে কিন্তু সেই জায়গাটা তারা মেন্টাল প্রিপেয়ার তৈরি হয়ে আসবে যে আমি এই কার্ডটা তৈরি করলে, এইভাবে গেলে আমাকে কেউ সন্দেহ, এই ভিডিওগুলো তাদের কাছে অস্ত্র হয়ে দাঁড়িয়ে একদম। কারণ তাদের কাছে কিন্তু এই কলকাতার মাটিতে, আমাদের পশ্চিমবাংলার বুকে যে সব জায়গাগুলোতে উনি ব্লগ করেছেন, বিশেষ করে পার্টিকুলার আমি যদি ধরি শিল্পাঞ্চল, ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, ক্যান্টনমেন্ট, তারপরে আপনার এয়ারপোর্ট, বিভিন্ন জায়গাগুলোকে কিন্তু উনি একটা সুন্দর করে তৈরি করে দিয়েছেন যে এখানকার বেরোনো ঢোকা, নৌপথে স্থলপথে কিভাবে যাওয়া যায়। তার মানে ব্লগের আড়ালে পিছনে তথ্য পাচার, এটা একটা কিন্তু আমাদের নিরাপত্তা, ভারতের নিরাপত্তা ক্ষুণ্ণর একটা বিশাল বড় জায়গা। সেই জায়গাটা থেকে আজকের একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, ভারতবাসী হিসাবে আমরা আতঙ্কিত। কারণ আমাদের জওয়ানরা তাদের জীবন বিপন্ন করছে, দেশের মাকে প্রাণ বলিদান দিচ্ছে, তাদের কি বাড়িঘর নেই, তাদের তো সহজে তাদের প্রাণগুলো চলে যাচ্ছে। শুধু কেন এই জঙ্গি ঘাঁটিগুলো, তাদের কাছে আমাদের তথ্যগুলো কিন্তু সমস্ত চলে যাচ্ছে। একেবারে দিদি, এখানেই তো প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ একেবারে বর্ডার এলাকা আমাদের, মানে একটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার কিলোমিটার, যেখানে ক্লিয়ার বর্ডার নেই, মানে ঠিকঠাক করে বর্ডার নেই, সেক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারী একটা কেন্দ্রস্থল হিসেবে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে গেছে। সেক্ষেত্রে কতটা আতঙ্কের নিরাপত্তার জায়গা? দেখুন পশ্চিমবঙ্গের ম্যাপকে যদি দেখা যায়, আমরা এখান থেকে বাংলাদেশের স্থলপথে জলপথে যাওয়ার রাস্তা, তারপরে হয়ে গেল নেপাল দিয়ে আমরা যদি ওই সীমান্ত দিয়ে গিয়ে কাঠমান্ডু হয়ে চলে যেতে পারি, কিভাবে তাহলে আস্তে আস্তে গিয়ে জম্মুর জায়গাটা গিয়ে আমরা পৌঁছাতে পারি। এই যে প্রত্যেকটা রাস্তার ঘাটিকে উনি চেনাচ্ছেন, ওনার চেনানোর আড়ালের পিছনে কিন্তু সেখানে আমরা দেখব না যে এই জায়গায় আমরা এই চেনা আড়ালের পিছনে কিন্তু শুধু মানুষের, সর্বসাধারণকে যে মানে তথ্য দিচ্ছেন তাই নয়, সেখানে উনি কিন্তু দিচ্ছেন কি এই মানুষগুলোর যে গতিবিধি, মানে এই ব্লগ যারা করছে তাদের যে গতিবিধি, সেই গতিবিধির পিছনে তাদের সমস্ত কিছু জনতার যে একটা সমাবেশ, সেখান থেকে তার তথ্যগুলো কিভাবে একটা যদি জঙ্গি প্রবেশ হয়, যেখান থেকে একটা জঙ্গি প্রবেশ হয়, যেখান থেকে একটা সেই মানুষের আমাদের গুপ্তচর হয়ে তিনি যে ভারতের তথ্যগুলো তুলে ধরছেন পাকিস্তানে, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি একটা বিশাল একটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে। সেই অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ, তাদের কাছে কি এগুলো অস্ত্র হয়ে দাঁড়াবে? অবশ্যই। দেখুন আমি তো প্রথমে আরেকবার বললাম যে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সন্ত্রাসের আতুরঘর। আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা মাঝেই দেখি বোমা বিস্ফোরণে ছাদ উড়ে গেল, হাত উড়ে গেল, এগুলো সেই সমস্ত জায়গাগুলো আমরা প্রতিদিনই খবরে আমরা কিছু দেখতে থাকি। তার মানে এখানে কিন্তু এই ঘাঁটিগুলো রয়েছে। সেক্ষেত্রে যদি এইখানে তাদের মধ্যে কোন সন্ত্রাস, কিছুদিন আগে আমরা বিরাটিতে দেখলাম, বিরাটি থেকে আটক হলো, দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি বাস করছিলেন,
কেউ আমজনতা কাউকে বুঝতে পারেনি সে কোথাকার বাসিন্দা, কিভাবে এসে বাস করছিলেন, পাকিস্তানের থেকে এসে কি করে বিরাটিতে বাস করলেন। তাহলে এক্ষেত্রে কিন্তু মানুষের মনে আমরা মানে আমজনতা কাউকে আমি আপনি কে যদি আমরা এইভাবে বোঝা তো যাবে না তার অ্যাক্টিভিটিসকে। এখন একটা আমজনতার পিছনে একটা করে তো পুলিশ বা ইন্টেলিজেন্স দেওয়া সম্ভব নয়, তার গতিবিধি কি আছে। সেক্ষেত্রে যদি আমরা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বিরাটি ধরা পড়েছে, তারপরেও ধরা পড়লো আপনার মুর্শিদাবাদ না মালদার থেকে একজন ধরা পড়লো। তো মাঝে মাঝেই তো জঙ্গি আমরা এখান থেকে আতুরঘর থেকে উৎপন্ন হয়, তৈরি হয়, তাদের অ্যাক্টিভিটিস বাড়ে, বিভিন্ন জায়গা থেকে তাদের শিক্ষা ক্ষেত্র জায়গায় মাদ্রাসার যে জায়গা আছে সেখান থেকে তৈরি হয় আতুরঘরে সন্ত্রাসের শিক্ষাপাঠ তৈরি হয়, কিভাবে দেওয়া হয়, কিভাবে সন্ত্রাস মানে ছড়ানো যাবে, কিভাবে মানুষকে সাধারণ মানুষকে ভয়ভীত করা যাবে। সেক্ষেত্রে একটা মাধ্যম ছিল হচ্ছে জ্যোতি মালহোত্রা। এই জ্যোতি মালহোত্রা সেই জায়গা থেকে সে তার বিভিন্ন একটা ব্লগের মাধ্যমে নৌপথে যাওয়া যায়, বেলুড় মঠ থেকে কিভাবে আপনি দক্ষিণেশ্বর হয়ে কোথা থেকে যাবেন, এটা আমজনতার আয়ুবাসীর পিছনে কিন্তু তার যাকে পৌঁছানোর বার্তা সে খুব সাকসেসফুলি ভাবে সেই জায়গাটা কাজটা সম্পূর্ণ করতে পেরেছে। কোথাও গিয়ে আটকেছে এবং তদন্তকারী অফিসারদের যখন অপারেশন সিঁদুর আমাদের একটা দেশের মানে চলছে একটা আমাদের এই মে মাসের এপ্রিলের শেষ থেকে আমরা দেখতে পেয়েছি উত্তাল আমাদের মানে পাকিস্তান এবং ভারতের সেই যে আমাদের অ্যাটাক হলো 22শে এপ্রিলে, সেই 22শে এপ্রিলের পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটা মানুষের কতখানি মানে সবার আগে দলের আগেও কিন্তু বলো দেশের আগে কেউ না, আগে ভারত মা, তারপরে বাদবাকি আমাদের দলের পরিচয়। সেখানে সেই ক্ষেত্রেও সে ব্লগ তৈরি করছে, তার মানে সেখানে কিন্তু তথ্য পাচার করে গিয়ে কত সহজে আমাদের দেশের সেনার পিছনে একটা বড় বিপদ দাঁড়িয়ে গেছে। এখানে তো প্রশ্ন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে যেভাবে 4খানা ব্লক করেছেন জ্যোতি মালহোত্রা, সেক্ষেত্রে আমাদের এখানকার আমরা সরকারকে দেখেছি এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে উদাসীনতা। সেক্ষেত্রে কি প্রশাসনের উদাসীনতা কোনো ক্ষেত্রে দেশের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের ক্ষেত্রে অনেক বয়ান দেওয়া হয়েছে আমাদের এখানে কোনো সন্ত্রাসবাদী নেই। আমরা দেখেছি এই এত সেন্সিটিভ ইস্যু ধরার পরেও বলেছে পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী নেই, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আমাদের সমস্ত বারবার করে বলা হয়েছিল বর্ডার সিল করার জন্য, এবং যে ভারতের আমাদের যে কজন ভারতবাসীর মধ্যে যারা পাকিস্তানে বাসী যারা আছে ভারতের মধ্যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, জঙ্গি চিহ্নিত করার জন্য বারবার ডেডলাইন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার থেকে বারবার বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কোনো সন্ত্রাস হয়নি, কোনো সন্ত্রাসবাদী নেই, শুধু আতুরঘরে সন্ত্রাসবাদের আতুরঘরের বদলে ওখানে এক একটা ইঞ্জিনিয়ার তৈরি হয়, এক একজন সায়েন্টিস্ট তৈরি হয়, এক একজন বড় বড় মেধাবী ছাত্র ছাত্রী তৈরি হয় আমাদের এই আতুরঘর দিয়ে। কখনো তাদের হাত উড়ে যায়, কখনো ছাদ উড়ে যায়, কখনো বাড়ি উড়ে যায়। এটাই পার্থক্য যে এই সন্ত্রাসবাদীদের আইডেন্টিফিকেশনের আপনি যে চোখে দেখবেন জগৎকে সেই চোখেই দেখে আমাদের বর্তমান রাজ্য সরকার, সেই চোখে দেখে এবং যার জন্য বলে যে এখানে কোনো রকম কোনো সন্ত্রাসবাদী নেই, সন্ত্রাস নেই। সেইখান থেকে আমাদের এইখানে পশ্চিমবঙ্গকে অতি সহজে এত সেন্সিটিভ জায়গা থাকা সত্ত্বেও, সন্দেশখালী বলুন না কেন, বসিরহাট, সন্দেশখালী সব তো আপনার এদিকে সুন্দরবন, যেভাবে চরদের মাধ্যমে যদি পালানো আসার জায়গা থাকে, তাহলে এই পশ্চিমবঙ্গটা আমাদের হচ্ছে খুব বিপজ্জনক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমরা সহজে যদি আমরা মানে একত্রিত না হই বা আমরা সতর্কিত না হই, তাহলে যেভাবে বিভিন্ন মেধাবী ইঞ্জিনিয়ার আমাদের মানে সায়েন্টিস্টরা তৈরি হয়েছে, যাদের হাত পা উড়ে যায়, পদ্মগড়ে 8-9 জন করে উড়ে যায়, তাদের অকালে বলিদান চলে যায়, তো তাদের আরও এরকম তৈরি হতে হতে আমাদের মাদের কোল কিন্তু খালি হবে পশ্চিমবঙ্গবাসীদের। অবশ্যই অবশ্যই সামনে দেখুন না, সামনে 2026 বিধানসভার ভোট, সুতরাং বিধানসভা ভোট মানেই হচ্ছে পশ্চিমবঙ্গ সন্ত্রাস। বিধানসভা ভোট মানেও আমাদের আমরা জানি যে একটা সন্ত্রাসে আতুরঘরের, কারণ দেখুন না এবার আবার কত অনুদান হয় বা ডিএতে, আমি প্রসঙ্গ ব্যতিক্রমে গিয়ে বলছি, ডিএতে আমাদের 25% দেওয়ার সময় টাকা নেই, টাকা দিতে পারছেন না রাজ্য সরকার, কিন্তু দেখবেন পূজার অনুদানের সময় অনেক টাকা বেরিয়ে যাবে, কারণ সামনে বিধানসভা ভোট আসছে। বিধানসভা ভোটের ক্ষেত্রে সমস্ত ছাড় হয়ে যায়। সুতরাং এই সন্ত্রাসবাদী আতুরঘরকে জন্ম দেওয়া, তাদেরকে প্রতিপালন করা, তাদের ভোট ব্যাংকে কাজে লাগানোর জন্য এদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সেখানে অনেক বেশি সহজে তাদেরকে ছাড় দেওয়া হয়।
যেটা আমাদের ক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক।